দেখ, হলুদ পড়া মানিক বন্দ্যোপাধ্যায় পরিচয় পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। তারপরে হলুদ পড়া মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোরা কোশ্চেন লেখার দরুন একটু আধটু পরিচিত হয়েই গেছিস গল্পটার সঙ্গে। দেখ, সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গাঁয়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মধ্য পুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরে, মজা বলতে যে পুকুরটা বুঝে গেছে, মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন জঙ্গলে আব্রু নেই, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা আটচির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে। আচ্ছা, তারপর দেখ, বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুর আশেপাশে 10টা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল। অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। দুজন মারা গেছে, একজনের বলাই চক্রবর্তী, একজন শুভ্রা। গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গাঁয়ের লোকের চোখের সামনে আর 10টি মেয়ের মতো বড় হয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়ানোর জন্য। ছেলে বিয়ানো মানে বাচ্চা হবে। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটা জীবনে খাপছাড়া কিছু লুকোনো ছিল। এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। গায়ে সব শেষের সাঁঝের বাতিটি বোধ হয় যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা গলা টিপে মেরে খেয়ে যাবে ভেবে উঠতে না পেরে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল। গাঁয়ের লোকের চোখের আড়ালে সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা করে উঠেছিল? দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গাঁয়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো। আর তার একটি পুরুষ, অপরটি যুবতী নারী। দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে। কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের কেউ মনে করতে পারে না। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে মুচড়ে যায়। বলাই চক্রবর্তীর সম্পত্তি গেল তার ভাইপো নবীন, 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গাঁয়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমা কাজ মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো, 50 টাকা রিটায়ার্ড ঘোষণা করেছি। কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি। চশমার কাচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে সে নিজের চোখ মুছতে লাগলো। ঠিক 21 দিন গাঁয়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। কোথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়ায়। উঠোনে আছড়ে পড়ে হাত পা ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝড়ো হাওয়ায় যেমন গুমরে কাঁধে দামিনী আওয়াজ করতে লাগলো, সেই রকম। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলের মাস্টারি করে। গাঁয়ে সেই একমাত্র ডাক্তার, পাশ না করা। মানে গ্রামে তো অনেক ধরনের ওরকম ডাক্তার থাকে যে অ্যাকচুয়ালি ডাক্তারি ডিগ্রি, এমবিবিএস ডিগ্রি নাই, কিন্তু অনেক কিছু চিকিৎসা করতে পারে বাই এক্সপিরিয়েন্স যাকে বলে আর কি। আচ্ছা, ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। মারাত্মক কম্বিনেশন। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। প্রথম দিকে সে 3 ইডিয়টসের ডায়লগটা না কি পড়ে যাচ্ছে না, ব্যাঙ্কিং এই ইঞ্জিনিয়ারিং করবো, সে ব্যাঙ্কে যাচ্ছে ওরকম আর কি। দেখ দেখ কোথা থেকে এটা বললাম তো, তাই তো? শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে, এটাও এতদূর পড়েছি। প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি, 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি, এইসব আরম্ভ করেছিল। গেঁয়েও একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে পড়েছে। লাইব্রেরির বইয়ের সংখ্যা 300-তে উঠে থেমে গেছে।
তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি আর বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে, চাঁদা কেউ দেয় না। তবে দু চারজন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়। বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিং হয়। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধও বিক্রি করে। ধীরেনকে যখন ডেকে আনা হলো, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙানো হয়েছে, কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল, শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন, আমি তো পাস করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন। তিনি বললেন, ডাক্তার ডাক্তার কি হবে? তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। গাঁয়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। নবীন জিজ্ঞেস করলো, কুঞ্জ কত নেয়? ধীরেন বলল, ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন, আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধি আছে, তুমি কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? মানে ধীরেন মাস্টার তো সে বন্ধু বুঝাতে চেষ্টা করছে যে এটা কোনো অসুখ বটে, এটা কোনো ভূত টুত নয়, তুমি কিসের জন্য কোনো ওঝাকে ডেকে পাঠাবে? পুরো গল্পটা ভালো করে লক্ষ্য করবি, যে ধীরেনের গলার স্বর কথা এইটা, সেই ধীরেন কীভাবে কোনোভাবে চেঞ্জ হতে পারে না, আমরা গল্পতে দেখব। নবীন আমতা করে বলল, এসব খাপছাড়া অসুখের ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই। বয়সে নবীন 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল। কুঞ্জ আগে এলো। লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করা গুণী, তার গুণপনা দেখার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। গুণী বলতে ওঝা, মানে গুণিন বলে যাকে বলে, মানে সে আর কি ওই ধর টুকটাক ফুকপাক করতে পারে। আচ্ছা, কুঞ্জই আগে এলো। লোকে পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারে অশরীরী আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করা গুণী, তার গুণ পড়া দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। সাঁঝে ভর করেছেন, সহজে ছাড়বেন না, ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল, তবে ছাড়তেই হবে, শেষ তক, কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। ঘরের দাওয়ায় থেকে সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হলো। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ায় একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা, তাকে আর কারো ধরে রাখার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো। কুঞ্জ টিটকিরি দিয়ে বলতে লাগলো, রও বাছাধন রও, এমনি হয়েছে কি, মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। ধীরেন প্রথম দিকে চুপ করেছিল। বাধা দিয়ে লাভ নেই, গাঁয়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য ধরতে পারল না। তুমি কি পাগল হয়ে গেছো নবীন? তুমি চুপ করো ভাই। উঠোনে 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম, যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচে লাগে, নজর লাগে, অপরাধ হয়। মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, ভেরি ইম্পর্টেন্ট লাইন, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানায় ওপারের ম্যাজিক। এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব। ভয় সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। একলা সামনে এগিয়ে, পাশে সরে, পিছু হটে, সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। মালসাতে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুঁততে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিকে ভরে যায়। দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। এমন সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝ চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে রইল।
তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনী ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফোরিত হয়ে উঠল, সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। কে তুই? বল কে তুই কে? আমি শুভ্রা গো শুভ্রা, আমায় মেরো না। মানে শুভ্রা যে মারা গেছে, এখন কে বলছে ওটা? দামিনী বলছে আমি শুভ্রা। দেখ, কে তুই? বল তুই কে? আমি শুভ্রা গো শুভ্রা, আমায় মেরো না। চাটুর্যে বাড়ির শুভ্রা যে খুন হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমায় মেরো না। নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ হলো, কে খুন করেছিল শুধোও না কুঞ্জ। ওহে কুঞ্জ, শুনছো কে শুভ্রাকে খুন করেছিল? শুধিয়ে নাও চট করে। কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না, দামিনী নিজে থেকে ফিসফিস করে জানিয়ে দিল, বলাই খুঁড়ো আমায় খুন করেছে। মানে যে নিজেই খুন হয়েছে, বলছি বলাই নাই খুঁড়ো খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হয় না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পোড়া ধরেও তাকে কথা বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রক্রিয়া আয়োজন করেছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোঁফ দাড়ি। এসে দাঁড়িয়ে এই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো। কুঞ্জর আগুনের মালসা তার দিকে লাথি মেরে ছুড়ে দিয়ে বলল, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি, ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলার থানায় তোর নামে রিপোর্ট করে দেবো, তুই খুন করেছিস। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গেলে বলাই এবং দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল। প্যাট করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। দামিনী কাতরভাবে বলল, আমায় মেরো না গো, মেরো না, আমি শুভ্রা, চাটুর্যে বাড়ির শুভ্রা। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রা 3 দিন আগে বলাই চক্রবর্তী মারা গিয়েছিল, সন্দেহ নেই, কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? আর কিছু মারে না? শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে পথ ভোলা প্রতীকের ঘাড় তবে মাঝে মাঝে মটকে দেয় কিসে? মানে বলতে চাইছি, কিছুদিন আগে সবার সন্দেহ ছিল যে বলাই কি করে মারবে, কিন্তু বলছি যে মানুষই কেবলমাত্র মারে, সে তো আগে মরে গেছে, তো কী হয়েছে, সে ভূত হয়ে মেরেছে। ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা বাঁচানোর ছাড়া আর উপায় রইল না। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে সাধ্য শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসের হাত দিয়ে। না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই। মনে কি থাকে? এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষায় পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। বাড়ির পিছনে ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন, গাঢ় সবুজ, অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল। তাল গাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল। এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলি একেবারে ধীরে, বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে নামতে সে যাতে পা পিছলে না আছাড় না খায়। পাড়ার মানুষ বাড়ি বয়ে গাঁয়ের গুজব শুনিয়ে গেল। আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না। ডোবায় কোন দিক থেকে কীভাবে কে সেদিন সন্ধ্যায় এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগলো, একবার এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। ক্ষোভ ও বিষাদের আর তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসংখ্য কষ্ট হয়। অন্য কোনো বিষয়ে তার মন বসে না। ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল, চুপ, যা খুশি মনে হোক তোমার।
আমায় কিছু বলবে না, খবরদার। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা, মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরও স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল, কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি। পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন, উপদেশ দিলেন, বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায়। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। প্রথম 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 ঘন্টাতেই ক্লাস ছিল। অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাজ ফিসফাস করছে। নিজেকে জীবন্ত ব্যাঙের মতো মনে হচ্ছিল। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো। চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না। ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন, তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন। 1 মাসের ছুটি? মথুরবাবু এইমাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে। আজ আর তোমায় পড়িয়ে কাজ নেই। মথুরবাবু স্কুলের সেক্রেটারি, মাইল খানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়। চলতে চলতে মাঝ পথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল। কয়েকদিন থেকে হঠাৎ চেতনার ফাঁকি লেগে মাথাটা তার এরকম ঘুরে উঠছে। চিন্তায় ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমনি ঝাঁকি লাগে তার চিন্তা অনুভূতির বদলে যায়। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ায়। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন। এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করায় অনেক সময় সে পাবে। আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরবাবু যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাওয়ার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন। এতক্ষণ খেয়াল হয়নি, এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলে মেয়েদের পড়ানোর ক্ষমতা তার নেই। মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে। দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এলো। মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশ ঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল, কে ওখানে, কে? শান্তির হাতের বাসন ঝনঝন শব্দ পড়ে গেল। উটিপড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞেস করলো, কোথায়, কে, কোনখানে? বাঁশঝাড় থেকে চেনা গলায় আওয়াজ হলো, আমি মাস্টার বাবু, বাঁশ কাটছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? শান্তি বলল, আমি বলেছি। খেন্তি পিসি বলল, নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে, ভোরে উঠে সরিয়ে দেবে, সন্ধ্যার আগে পেতে রাখবো। তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। আমাদের হিন্দু শাস্ত্রেও বহু সময় থেকে কিন্তু লক্ষণ রেখার কথা উল্লেখ আছে। এটা সেরকম মন্ত্রপুতভাবে বাঁশটা পুড়িয়ে পর ফেলে রাখা, যাতে তার ভিতরে কোনো অশরীরী আত্মা ঢুকতে না পারে। তার উপর ভর দিও। হ্যাঁ, ওই জন্যই পুড়িয়েছে আর কি। সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাঁধা বাড়া আর রান্নাঘরের কাজ সব শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না। ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে, আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে। ছোট পিসি ভূত হয়েছে? ভূত নয়, পেতনি, বেটা ছেলে ভূত হয়। ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আটকে ওঠে। কাল প্রথম রাত্রে একটা পেঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে বমি করে ফেলেছিল। বড় ঘরের দাওয়ায় পূর্ব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলোয় ম্লান হয়ে এলো। এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশ ঝাড় ও জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনেদের কলাবাগান, সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মোজা পুকুরের তীরে গজারি গাছটার ডগা চোখে পড়ে। অন্ধকার হবার আগেই কুয়াশার প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল। তুমি কি ঘাটের দিকে যাবে? শান্তি জিজ্ঞেস করলো।
না, তবে বাঁশটা পেতে দাও। বাঁশ পাততে হবে না। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তা তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল হোক। শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দু প্রান্তে খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অশরীরে কোনো কিছু এই বাঁশ ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। আলো জ্বলার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যা প্রদীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা দেওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাকে ফু দিল। 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ঢেকচে ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো। বিকেলে আজকাল সে মাছ রান্না করে না। এঁটো কাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে, সহজে এবং অল্প সময় হয়ে যায়। ঘরে আসবে না? না। তখনও আকাশ থেকে আলোর শেষ আভাটুকু মুছে যায়নি। 2-3টি তারা দেখা দিয়েছে, আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে রাত্রি শুধু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা। ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না। আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। চোরের মতো ভিটে থেকে নেমে বাস ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। অদ্ভুত বিকৃত ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাসের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্তমাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাসটা সরিয়ে দাও, ডিঙিয়ে এসো, বাস ডিঙিয়ে এসো। কি হয়েছে, পড়ে গেছো নাকি? ডিঙোতে পারছি না, বাস সরিয়ে দাও। বাস ডিঙোতে পারছে না। মাটিতে শোয়ানো বাস শান্তির আর একটু সন্দেহ রইল না। আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গাঁয়ের লোক এলো, কুঞ্জও এলো। 3-4 কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টা খানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে জিজ্ঞেস করলো, কে তুই? বল তুই কে? ধীরেন বলল, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। মালসা হচ্ছে মাটির হাঁড়ি। এরপর দুটো ডিসকাশনে আসি, গল্পটা এখানে শেষ হলো। সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত জীবনে কার্ল মার্কস, সিগময়েড ফ্রয়েড বামপন্থায় বিশ্বাসী ছিল। তাহলে সেক্ষেত্রে ভূতের প্রভাব আসা মুশকিল। এইটা বলা যেতে পারে সাইকোলজিক্যাল ব্যাপার। যত না ভূত তার থেকে বেশি সাইকোলজি। তুই একটা জিনিস নিয়ে বারবার ম্যানিফেস্টেশন করতেই থাকিস। সেই ডায়লগটার মতো, अगर किसी चीज़ को तुम दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने কি বলে বাকিটা ভুলে গেছি। হ্যাঁ, তো সেই রকম তুই, আমাদের শাস্ত্রও বলছে কোনো জিনিসটাকে তুই দীর্ঘদিন যদি চাস, সেই জিনিসটা তোর লাইফে হতে শুরু করে। ম্যানিফেস্টেশন ইংরেজিতে বলে। আর বারবার এটা কল্পনা। তুই যখন বারবার ভাববি ওর ভূতেই ওকে মেরেছে, এটা এরকম করে আসছে, এটা পেরালেই মানে হয়তো তার মধ্যে প্রবেশ করবে, তাহলে কি দাঁড়াচ্ছে, অরিজিনালি তুই ফিল করতে শুরু করবি। এমন ফিল করবি তোকে পাশের লোক বুঝাতে পারবে না। আমি অনেক আগের ক্লাসে বলেছি, যারা ছিলি তারা জানিস, যে আজকে তুই আমাকে বল যে আমি বলছি যে আমি নন্দিনীকে 10 টাকা ধার দিয়েছি, বললে আমি দিইনি অরিজিনালি। সেটা আমি বলি যে আজ থেকে 2 বছর পর্যন্ত, 2.5 বছর পরেও 2 বছর পরেও সন্দেহ হবে যে স্যার ধার দিয়েছিলাম। মানে কনফিডেন্সলি বলতে পারবে না যে দেয়নি, মনে হবে যে তাহলে কি সত্যি দিয়েছিল, অথচ আজকেও শিওর দেয়নি। এইটা হচ্ছে সে কোডিংয়ের মতো। বারবার বলে পর ওইটাকেই মস্তিষ্কে স্থাপন করে দেয়। তার সাইকোলজিটা ওইটা, ওই অত ধরনের পরিমণ্ডলের মধ্যে ধীরে মানে একদম শিক্ষিত একজন ডাক্তার মাস্টার, তাকেও কিন্তু না পাস করা ডাক্তার, কিন্তু পাস করা মাস্টার, সেও কুসংস্কারে আচ্ছন্ন হলো। আর তোদের প্রশ্ন থাকতে পারে, বাসকঞ্চিটা তাহলে ডিঙাতে তার বাধা কোথায়? আরে মনে প্রাণে সে তখন আর
মানুষ নাই, সে ভূত হয়ে গেছে, তাই তার বিশ্বাস আছে ওই বাসকঞ্চি পেরানো যাবে কি নাই, তাই তাকে মনে প্রাণে তাকে পেরাতে দিচ্ছে না। তাই যতটা না ভৌতিক তার থেকে বেশি সাইকোলজিক্যাল এফেক্ট হচ্ছে এই হলুদ পড়া গল্পটা। দেখ এত দূরেই থাক।